প্রিয় শিক্ষার্থী ও যারা আজকের ক্লাসকে উপভোগ করছো, তাদের সবাইকে আমার ও আমার কলেজের পক্ষ থেকে, মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বিশ্বব্যাপী যে ক্রান্তিকাল চলছে, করোনার তাণ্ডবে অস্থির বিশ্ব, এই অবস্থায় বাংলাদেশ দূরে নয়। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে অবস্থা, ছাত্রছাত্রীদের উপরে প্রভাব পড়ছে, বর্তমান সরকার বাহাদুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ তৈরি হওয়া দরকার, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে স্টুডেন্টদের দোরগোড়ায় শিক্ষার ব্যবস্থাপনা পৌঁছে দেওয়া, তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। তো শুরুতেই আমি আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার পাঠের বিষয় হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অসাধারণ একটি প্রতিভা, শ্রেষ্ঠত্বের দাবিদার, এক নম্বর কবি। অর্থাৎ বাংলা সাহিত্য এমন কোনো জায়গা নেই যেখানে তার হস্তস্পর্শ আসেনি। রবীন্দ্রনাথ যে জায়গায় তার লেখনী পরিচালনা করেননি, অর্থাৎ রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন ছোট গল্পকার। অর্থাৎ কবিতার যত আঙ্গিক আছে, নাটকের যত প্রকারভেদ আছে, উপন্যাসের যত প্রকারভেদ আছে, রবীন্দ্রনাথ সকল ক্ষেত্রে সফল একজন সাহিত্যিক, সার্থক একজন সাহিত্যিক। অর্থাৎ রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা প্রদান করা হয়েছে তার কৃতিত্বের মাধ্যমে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ অনন্য সাধারণ প্রথম সারির একজন কবি। তার জন্ম 1861 আর মৃত্যুবরণ করেছেন 1941 সালে। আসুন আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কথা বলতে যাই, আসলে তার জীবনী সহজে 2-1 ঘন্টায়, 2-1 দিনে আলোচনা করে শেষ করা যাবে না। অসাধারণ এই কবির অন্তত 2-1টি, যেমন মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা ইত্যাদি কাব্যগ্রন্থ তার বিখ্যাত। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে। এই কবি তার কবিতায় যে বিষয়গুলো নিয়ে এসেছেন, অর্থাৎ বাল্যকাল থেকে তার এই প্রতিভার বিকশিত হওয়া আমরা দেখি। শিশুদের নিয়ে লিখেছেন, দর্শন বিষয়ে তিনি আলোচনা করেছেন, প্রকৃতির বিষয় নিয়ে তিনি তার কবিতায় স্থান দিয়েছেন। অর্থাৎ কি নেই তার কাব্যে, সব কিছুতেই তিনি সফল। বিশেষ করে সোনার তরী
কবিতায় একটা বিশেষ দর্শনকে আমরা পাই। এই দার্শনিক কবি নিজেকে দিয়ে উপলব্ধি করেছেন পৃথিবীতে মানুষ আসবে যাবে, মৃত্যু মানুষের অনিবার্য, কিন্তু টিকে থাকবার যে আকাঙ্ক্ষা, চিরন্তন বেঁচে থাকবার যে একটা চেষ্টা, এই বিষয়টি রবীন্দ্রনাথ এখানে তুলে ধরেছেন। হ্যাঁ, বেঁচে থাকবার আকাঙ্ক্ষা আছে, কিন্তু বাঁচা কি যাবে? মৃত্যু থেকে হানা দেবে, তাকে মরতেই হবে। রবীন্দ্রনাথ অন্য কবিতায় বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে বেঁচে থাকবার আকাঙ্ক্ষা, অর্থাৎ শারীরিক বেঁচে থাকা নয়, মৃত্যুর পরেও তিনি বেঁচে থাকতে চান। আর মরে যাবে মানুষ, টিকে থাকবে তার কীর্তি, তার কর্মভার, এটা বিলীন হবে না। রবীন্দ্রনাথ এই দর্শনকেই সোনার তরী কবিতায় প্রতিষ্ঠিত করেছেন। এই কবিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা করেছেন সমালোচকরা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। অদ্যাবধি আলোচনা চলছে, আগামী দিনে এই কবিতার নতুনত্ব প্রকাশ পাবে হয়তোবা। আসুন আমরা এই কবিতার বিষয়ে আমরা আলোচনা করছি। আগে, এই কবিতা একটি রূপক কবিতা, বাহ্যিক একটি রূপ রয়েছে, আর নেপথ্যে এবং ভিতরে আরেকটি বিষয়কে তিনি তুলে ধরেছেন। আমরা এই যে বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র হচ্ছে একটা ছোট্ট ক্ষেত, ধান ক্ষেত, কৃষক দাঁড়িয়ে রয়েছে, আর একটা নদী বহমান। এই নদী উত্তাল, ক্ষেতটিকে গ্রাস করে নিচ্ছে। আকাশ থেকে বৃষ্টি ঝরছে, আমরা দেখতে পাচ্ছি। দূরে একটি নৌকা আসতেছে, আবার এই যে দূরে, বহু দূরে গ্রাম, একটি গ্রামটিকেও মেঘে ঢাকা। এই বিষয়টাতে রবীন্দ্রনাথ বিশেষ একটি দিক তুলে ধরেছেন। আমরা যদি কবিতায় আসি, শুরুতেই কবি বলেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমরা চিত্রে বিষয়টা দেখছি, আকাশ থেকে মেঘ ঝরছে, বৃষ্টি ঝরছে, আর কুলে একা বসে আছেন কৃষক। কৃষক এই ধানের খেতে একাই, অবস্থায় এমনই, এই খুরধারা খরপরশায় ডুবে যাচ্ছে ক্ষেত। অর্থাৎ যে তীব্র স্রোত নদীর, এই স্রোতে কিছুক্ষণের মধ্যেই বিলীয়মান হয়ে যাবে, তার ধান ক্ষেতটি নষ্ট হয়ে যাবে, ডুবে যাবে। ধান কাটতে কাটতে, অর্থাৎ এই যে তীব্র বর্ষা, এই বর্ষায় ক্ষেতটি ডুবে যাবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কৃষক তার ধানের সৃষ্টি করেন, ধান উৎপন্ন করেন, এই উৎপন্ন ফসল আগলে রাখার কবির আপ্রাণ প্রচেষ্টা।
তীব্র আকাঙ্ক্ষা, যে ক্ষেতটি এতদিন থেকে শ্রম দিয়ে সৃষ্টি করলো, উৎপন্ন করলো, এই ক্ষেতটি ডুবে যাবে। কবির আশঙ্কা হচ্ছে যে কি হবে এরপর। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই ছোট্ট ক্ষেতে কবি একা, আর এই যে বাঁকা জল, তার মানে ভয়ঙ্কর রূপী এই গ্রাস করে নিচ্ছে এই জল। কবি হতাশায় ভুগছেন। পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। অর্থাৎ এই যে গ্রামের যে অবস্থা, গ্রামের অবস্থাও আমরা দেখছি যে এই যে তরু ছায়া গ্রাম, এই গ্রাম মেঘে ঢাকা, ঝড়ঝড় বৃষ্টি হচ্ছে, এই গ্রামেরও অবস্থা ভালো না। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ সকালবেলা দেখা যাচ্ছে যে এই মেঘে গ্রাম আচ্ছন্ন, আর এই একাকী কৃষক তার ক্ষেত নিয়ে বিব্রতকর অবস্থা। তিনি হতাশায় ভুগছেন। এমত অবস্থায় হতাশার মাঝেও কিছু আশার ঝলকানি দেখতে পাওয়া যায়। তিনি যেমন চিন্তিত, ব্যস্ত, বিব্রত তার এই যে উৎপন্ন ফসল নিয়ে, তিনি দেখছেন গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একটা নৌকা যাচ্ছে, নৌকা নির্বিকারভাবে চলছে, মাঝি চলছে নির্বিকারভাবে। তাকে দেখে মনে হচ্ছে যে তাকে চেনা জানা মনে হয়, এ তো বহুকালের হয়তো চেনা জানা। তার কবির ধারণাটা হচ্ছে এরকম। এ অবস্থায় কবি আশার আলো দেখতে পেলেন, কিন্তু অবস্থা এরকম, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে যে উত্তাল ঢেউ যাচ্ছে, কবি তো আসলে হতাশায় উগ্র হয়ে উঠছেন, ব্যস্ত হয়ে উঠছেন। কিন্তু যে মাঝি যাচ্ছে তার ভ্রুক্ষেপ নেই। কোথায় কার ক্ষেত ডুবছে, কোথায় কার ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে, কোথায় কার ধান বিনষ্ট হচ্ছে, এ ভ্রুক্ষেপ নেই। কোন জমি নষ্ট হচ্ছে, কবি নির্বিকারভাবে সামনের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে কবি ডাকছেন, এই কৃষক ডাকছেন। এখানে কবি নিজেই অথবা কবি কৃষকেই আবির্ভূত হয়েছে। কৃষকরূপী কবি কবিরাঙ্গীকে নিজেকে তুলে ধরেছেন। এখানে কৃষক এমত অবস্থায় এই মাঝিকে এভাবে আহ্বান করছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এই কৃষক মাঝিকে আহ্বান জানাচ্ছেন, তুমি কোথায় যাচ্ছ, তুমি একটু তোমার তরিটি ভিড়াও, তোমার নৌকাটি নিয়ে আসো, আমার এই উৎপন্ন ফসলগুলি তোমার নৌকায় তুলে দিই। অর্থাৎ কবি ব্যগ্র হয়ে উঠছেন তার এই ধানগুলো নৌকায় তুলে দিতে। কবি এভাবে বলছেন, যে ও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও, ক্ষণিক হেসে
আমার সোনার ধান কুলিতে এসে। অর্থাৎ তুমি একটু কুলে আসো, তোমার নৌকাটি ভিড়াও, আমার ধানগুলি তোমার নৌকায় তুলে দিই। কৃষক অনুনয়ের সাথে মাঝিকে আহ্বান জানাচ্ছেন। কারণ কি? কারণ হচ্ছে এই নদীতে তীব্র স্রোতবেগের অবস্থায় বিপন্ন কৃষক, তিনি তার ধান নিয়ে ধানগুলি বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব ধানগুলি আগে নৌকায় তুলে দেওয়ার জন্য তিনি ব্যস্ত। তার এখানে পরিশ্রম রয়েছে, তার আগলে রাখার একটা প্রচেষ্টা রয়েছে এই ফসলের প্রতি। অতএব বিনয়ের সাথে মাঝিকে আহ্বান জানাচ্ছেন, তুমি আসো, আমার ধানগুলি তোমার নৌকায় তুলে নাও। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। মাঝি কবির কথা শুনলেন, মাঝি কৃষকের কথা শুনলেন, শুনে তার উৎপন্ন ফসলগুলো, ধানগুলো নৌকায় তুলে দিলেন। দেওয়ার পর আবার আহ্বান করছেন, আবার আকুতি, আমার ধানগুলি তো দিতে পেরেছি, আমার ধানগুলি তো তুমি তোমার নৌকায় গ্রহণ করলে, এখন তুমি দয়া করে আমাকে নাও। কৃষকের এতক্ষণ যে চেষ্টা, এতক্ষণ যে তার ভাবনা, তা হচ্ছে ধানগুলিকে রক্ষা করা, এই ফসলগুলিকে রক্ষা করাই ছিল তার প্রধান বিষয়। কিন্তু এখন যখন নৌকায় ধান তুলে দেওয়া সম্ভব হয়েছে, এখন অনুনয় জানিয়ে বলছে, আমাকে তুমি তোমার নৌকায় তুলে নাও। কিন্তু অবস্থা কি? অবস্থা হচ্ছে, ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে কৃষক বুঝতে পেরেছে যে এই নৌকাটা ছোট, যে ধানগুলি আগে থেকে নৌকা চলছিল, আর ধানগুলি নেওয়ার পর নৌকায় আর কোনো স্থান নেই। ঠাই নেই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি অসাধারণ উক্তি কবির! হ্যাঁ, কৃষকের মুখ থেকে এই অসাধারণ উক্তিটি তুলে ধরেছেন যে ছোট্ট নৌকায় তার এই ধানগুলি দেওয়ার পর আর কোনো জায়গা নেই। তাহলে এখন পরবর্তী অবস্থা কি? উত্তাল ঢেউয়ে এই ছোট্ট ধান ক্ষেতটি বিলীন হওয়ার পথে, বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ধানগুলি বেঁচে গেল, কিন্তু পরবর্তী কৃষকের কি অবস্থা? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিলেও নিয়ে গেল সোনার তরী। উপসংহারের কথাটি আরো সুন্দর, আরো মজাদার। কি অসাধারণ দর্শন আমরা এখানে প্রত্যক্ষ করি। রবীন্দ্রনাথ এই দর্শন আমাদেরকে উপহার দিয়েছেন। চিরন্তন সত্যটি এত সুন্দর করে তুলে ধরেছেন এই স্বপ্নিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ ধানগুলি তুলে দেওয়ার পর এই বিলীয়মান স্রোতে এই ছোট্ট ক্ষেতটি ধ্বংসপ্রায় অবস্থা, আর এখানে কবি একাকী পড়ে রইলেন। তার মানে যে
ক্ষেত্রে যে এই যে জমিটি নষ্ট হওয়ার পথে ধানগুলি নৌকায় তুলে দেওয়ার পর কৃষকের সেখানে স্থান হচ্ছে না, তাহলে কৃষক কি হবে? যে চতুর্দিকে বাঁকা জল খেলা করছে, চতুর্দিকে যে ধ্বংসের লীলা প্রত্যক্ষ করা যাচ্ছে, তাহলে কি কবি বেঁচে থাকবেন? কৃষক বেঁচে থাকবেন? কৃষকের আর আশা নেই, তার পরিণাম হচ্ছে নিশ্চিত মৃত্যু। এখানে কৃষক তার ধানগুলি এই নৌকায় স্থান পেল, তার মানে নিরাপদ স্থানে নৌকা চলে যাবে তার উৎপন্ন ফসল নিয়ে, কিন্তু কৃষকের স্থান এই নৌকায় হবে না। তার মানেই হচ্ছে কৃষকের মৃত্যু, আর তার উৎপন্ন ফসল এই ধান, তার সৃষ্টি ধান, এই ধানগুলি নৌকায় স্থান পেয়েছে, নিরাপদ স্থানে গমন করবে। এই সোনার তরী কবিতায় যে বিষয়টি প্রত্যক্ষ করা যায় তা হচ্ছে মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়, কিন্তু শারীরিক মানুষের স্থান পৃথিবীতে হয় না, কিন্তু তার কর্মফল চিরন্তন। এই পৃথিবীর চিরন্তন বহমান নৌকাটিতে স্থান পায়। এটা একটি মহাকাল, মহাকাল চলছে, চলবে, মহাকাল চলছে। অতীতে নৌকা ছিল, ভবিষ্যতে থাকবে, এটি বহমান। আর কৃষক রূপী এই যে কবি, তিনি যে তার সৃষ্টি করেছেন, তার সারা জীবনের যে সাধনার ফসল, এটি হচ্ছে ধান। অর্থাৎ এই ধান, এটি হচ্ছে সোনার ধান আর সোনার নৌকা। কি অসাধারণ একটি আমরা মিল খুঁজে পাই। এই ধানগুলির আর মৃত্যু নেই, তার উৎপন্ন ফসলের আর সে নিঃশেষ হবে না। আর এই বহমান নৌকাটি যেন সোনার তরী। অর্থাৎ বেঁচে থাকবার আকাঙ্ক্ষা থাকলেও মানুষ বেঁচে থাকবে না, মরে যাবে। মানুষ মরণশীল, যেটি সৃষ্টি হয় তার ধ্বংস আছে, কিন্তু যে উৎপন্ন ফসল, তার অর্জিত কষ্টার্জিত ধান, এটি মহাকালের নৌকায় স্থান পেয়েছে, এটি নিঃশেষ হবে না। তার মানে হচ্ছে মানুষ মরে গেলেও তার কর্মফল বেঁচে থাকবে, কর্মফলের মাধ্যমে তাকে স্মরণ করা হবে, তিনি বেঁচে থাকবেন। এই অসাধারণ দর্শনটি আমরা সোনার তরী কবিতায় পাচ্ছি। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে দর্শন দিয়েছেন, বহমান নৌকায় চলমান মহাকালে কোনো দেহের স্থান হয় না, শারীরিক মানুষের স্থান হয় না, এখানে স্থান পায় কেবল কর্মফল, কেবলমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকে, টিকে থাকে, স্মরণীয় হয়ে থাকে, বরণীয় হয়ে থাকে। এই দর্শনটি তিনি তুলে ধরেছেন একজন কৃষকের মধ্য দিয়ে আর তার ফসলের মধ্য দিয়ে। তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পৃথিবীতে মানুষ ক্ষণস্থায়ী, স্থায়ী তার কর্মফল। রবীন্দ্রনাথ
এই যে বেঁচে থাকবার আকুতি, প্রথমেই যে দুটি কবিতার চরণ দিয়ে শুরু করেছিলাম, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে বেঁচে থাকতে চেয়েছেন, কবি বেঁচে থাকতে চেয়েছেন। এই বেঁচে থাকবার আকুতিই মূলত আসলে তার সৃষ্টির মাধ্যমে, তার ফসলের মাধ্যমে, তার ধানের মাধ্যমে। কবি কি জানতেন না যে তিনি মরবেন? কবি জানতেন তিনি মরে যাবেন, তিনি থাকবেন না, কিন্তু বেঁচে থাকবেন তার ফসল। সোনার তরী কবিতায় তিনি ছোট্ট ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, আর এই যে বাঁকা জল, অর্থাৎ এখানে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু, অথবা এক সময় এই নদীর স্রোতে ধ্বংস হয়ে যাবে তার এই ছোট্ট জমিটি। কিন্তু যিনি এই ছোট্ট জীবনে, ক্ষণিক জীবনে যে ফসল ফলিয়েছেন, ধান ফলিয়েছেন, এটি মহাকালে তুলে দিয়ে কবি নিজেকে ধন্য মনে করেছেন। তিনি নিজেকে এদিক থেকে প্রস্তুত রেখেছেন নৌকায় বা মহাকালে চলমান সময়ে তার ধানগুলিকে স্থান দিয়ে কবি আশ্বস্ত বোধ করেছেন। তিনি নিজেই স্থান পেতে প্রথমে চাননি, তার প্রথম দাবি ছিল যে মাঝিকে অনুনয় জানিয়েছে, তোমার নৌকায় দয়া করে আমার এই ধানগুলি তুলে নাও। তারপর আরো আকুতি যে আমাকে লহ তুমি করুণা করে। মানে ধানগুলি স্থান পাওয়ার পর, সৃষ্টি স্থান পাওয়ার পর নিজেও বেঁচে থাকতে চেয়েছেন, নিজে টিকে থাকতে চেয়েছেন, ওই নৌকায় স্থান পেতে চেয়েছেন, মাঝির কাছে যেতে চেয়েছেন, কিন্তু পেরেছেন কি না। ধানগুলি মাঝি নিয়েছে, নৌকায় তুলে নিয়েছে, কিন্তু তার গন্তব্য ঠিক স্বাভাবিক গতিতে যেভাবে যাচ্ছিলেন তিনি চলছেন। মাঝির এই নৌকায় ফসলের স্থান হয়েছে, কিন্তু কৃষকের স্থান হয়নি। তা আমরা বুঝতে পারছি যে সৃষ্টির স্থান হচ্ছে মহাকালে, স্রষ্টার স্থান নয়। স্রষ্টা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু সৃষ্টির স্থান চিরন্তন। এই বিষয়টি সোনার তরী কবিতায় স্পষ্ট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপসংহারে এই কথাটি বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র প্রকৃতির কবি নন, তিনি একজন দার্শনিক কবি। তার অসাধারণ দর্শন প্রতিফলন করেছেন সোনার তরী কবিতায়। ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন আজকের ক্লাসের এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।